উল্লেখযোগ্য সংবাদগুলোর পর্যালোচনা নিয়ে মূলত আমাদের এই আয়োজন। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। সাথে রয়েছে আমি ফারনাজ জুই। শুরুতে আপনাদের নজরে আনতে চাই আজকের অন্যতম আলোচিত সংবাদ, আদালতের রায়ে জামায়াত শিবির নিষিদ্ধ হতে যাচ্ছে। এই বিষয়টি নিয়ে আজ আলোচনা করতে চাই। আর এই আলোচনা আমার সঙ্গে স্টুডিওতে আছেন দুজন অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন অধ্যাপক আব্দুল মান্নান, শিক্ষাবিদ। সেই সঙ্গে আরও আছেন আসিফ মুনির, সমাজ বিশ্লেষক, অভিবাসন ও শরণার্থী বিশেষজ্ঞ। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। অধ্যাপক আব্দুল মান্নান স্যার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে জামাত শিবির নিষিদ্ধ হতে যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো এই সুখবরটি আমরা পাবো। স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়বার নিষিদ্ধ হতে যাচ্ছে জামায়াত। যদি পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাই। আপনাকে ধন্যবাদ। একই সাথে আগামীকাল ১লা অগাস্ট আমাদের জাতীয় দিনের একটা অত্যন্ত শোকাবহ মাস। আমি প্রথমেই গভীরভাবে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের, যারা এই মাসের ১৫ তারিখ জীবন দিয়েছিলেন। দেখেন, আমরা বলি যে দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ হচ্ছে। আসলে আমি দ্বিতীয়বার বলি না। বাংলাদেশ যখন স্বাধীন হয়, যখন বঙ্গবন্ধু দেশে ফেরেন নাই, তখন কিন্তু একটি এক্সিকিউটিভ অর্ডারে আমাদের তৎকালীন যাকে আমরা প্রবাসী সরকার বলি, বাংলাদেশের প্রথম সরকার, তারা দেশে আসার ঠিক আগ মুহূর্তেই দেশ পরিচালনা করার জন্য কিছু ডাইরেক্টিভস দিয়েছিলেন, কিছু নির্দেশনা দিয়েছিলেন। তার মধ্যে একটি ছিল যে রাজনীতির ব্যাপারে যখন এসেছিল তখন ধর্মকে রাজনীতিতে ব্যবহার করা যাবে না, এরকম একটা নির্দেশনা দিয়েছিলেন। সেটি একটি জাস্ট একটা নির্দেশনা, একটা তখনও সরকার বসে নাই, স্থিত হয়ে বসে নাই। কিন্তু ৭২ সংবিধানে এই ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ ছিল এবং বিশেষ করে জামাত, মুসলিম লীগ, পিডিপি এই ধরনের রাজনীতি, নিজাম ইসলামী, যারা ১৯৭১ সনে পাকিস্তানের শুধু যে স্বেচ্ছায় দোসর হয়েছিল তা না, ১৯৭১ সনে হত্যা, ধ্বংস, অগ্নিসংযোগ, ধর্ষণ, যত ধরনের অমানবিক কার্যকলাপ হয় সব কিছুর সাথেই জড়িত ছিল। তবে জামাত একটু ভিন্ন ধর্মী কারণে জামাত একটি রাজনৈতিক দল, সংগঠিত রাজনৈতিক দল। তাদের ছাত্র সংগঠন তখন ছিল ইসলামী ছাত্র সংঘ, এখন যেটা আমরা ইসলামী ছাত্র শিবির বলে জানি। তাদের একটা সারা দেশব্যাপী একটা নেটওয়ার্ক ছিল। তাদেরকে জামাত একতাবদ্ধ করে তাদের দ্বারা একটা কি বলে যে পাকিস্তানের সেনাবাহিনীকে সহায়তা করার জন্য একটা বাহিনী তৈরি করেছিল, যাদের নাম ছিল আলবদর। এই আলবদরদের কাজই ছিল পাকিস্তান সেনাবাহিনী তো তদানীন্তন পশ্চিম পাকিস্তান থেকে এই দেশে এসছে, তারা রাস্তাঘাট চেনে না, তাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাওয়া, তারপরে গ্রামে গঞ্জে অগ্নিসংযোগ করা, নারী ধর্ষণ করা, লুণ্ঠন করা। তারপরে সবচেয়ে ভয়াবহ যে কাজটি করেছে, বাংলাদেশ যখন স্বাধীনতার দ্বার প্রান্তে, তা আমাদের শিক্ষকরা, আমার সরাসরি শিক্ষক ছিলেন একাধিকজন, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তুলে নিয়ে মোহাম্মদপুর যে ফিজিক্যাল ট্রেনিং সেন্টার ছিল বোধহয় তখন এটা আলবদরদের হেডকোয়ার্টার ছিল, সেখানে নিয়ে গিয়ে তাদেরকে টর্চার করেছে। তাদের তখন এখন যেখানে রায়েরবাজার বৌদ্ধভূমিটা আছে, তখন সেই এলাকাটা একটা জলাশয় ছিল, সেখানে কিছু ইটের ভাটা ছিল, সেখানে তাদেরকে বুলেটে খরচ করে নেয়, খুঁচিয়ে রাইফেলের বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করেছিল। সেখানে আমার শিক্ষক মনির চৌধুরী স্যার ছিলেন, গিয়াসউদ্দিন স্যার ছিলেন, তারপরে লেখিকা আমাদের সেলিনা হোসেন উনি ছিলেন, আর অনেকে ছিলেন। এই লাশগুলো কিন্তু কোথায় কারা কখন নিয়ে গেল ঠিক এক্স্যাক্টলি বলা যাচ্ছিল না, কারণ যেই আপনি জানেন ৩রা ডিসেম্বর ১৯৭১ সনে যুদ্ধটা, পূর্ণাঙ্গ যুদ্ধটা শুরু হয়ে গিয়েছে। তখন তৎকালীন ইপিআরটিসি বলা হতো, এখন বিআরটিসি যেটাকে বলা হয়, ওদের একটা মাইক্রোবাস, কাদা লেপা মাইক্রোবাস, বিভিন্ন আমাদের শিক্ষকদের, বুদ্ধিজীবী, ডাক্তার, প্রকৌশলী, তাদের বাড়িতে গিয়ে তাদেরকে স্যার একটু বাইরে আসেন, একটু কথা বলতে হবে, নিয়ে এসে ওই গাড়িতে তুলে তারা নিয়ে চলে যেতেন। এরকম অনেক ঘটনা, অনেক বাড়িতে অনেক আমাদের গুরুজনদের নিয়ে গিয়েছেন, শিক্ষকদের নিয়ে গিয়েছেন, পেশাজীবীদের নিয়ে গিয়েছেন, চক্ষু বিশেষজ্ঞ আলিম চৌধুরীর মতন মানুষকে নিয়ে গিয়েছেন। তাদের একটাই কি বলা যাবে দোষ ছিল, তাদের দৃষ্টিতে তারা স্বাধীন বাংলাদেশকে সমর্থন করেছে, স্বাধীন বাংলাদেশের পক্ষে যতটুকু সম্ভব কাজ করেছে, এবং সে কাজ করতে গিয়ে তাদের মোটামুটি পরিচিত হয়ে গেছে। এরা স্বাধীন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গোপনে নানাভাবে সহায়তা করে, কেউ
ওষুধপত্রের জোগাড় করে দেয়, কেউ চিকিৎসা দেয় গোপনে, কেউ অর্থ সংগ্রহ করে, কেউ নানাভাবে আশ্রয় দেয়, এভাবে সাহায্য করে। তো এই যে শুধু যে ঢাকা শহরে হয়েছে তা না, সারা বাংলাদেশে হয়েছে। এই তাদের টার্গেট ছিল বুদ্ধিজীবী হত্যা, এই জামাতের এবং আল বদরদের। এমনি তো সাধারণ মানুষকে তারা নিহত হত্যা করেছে, সেটা হচ্ছে পাকিস্তানি সেনাবাহিনীকে তারা পথ দেখে নিয়ে তারা অগ্নিসংযোগ করেছে। কিন্তু বেছে বেছে বুদ্ধিজীবী হত্যার নীল নকশাটা প্রণয়ন করেছিল জামাত, এই কামরুজ্জামান, গোলাম আজম, এরাই, মতিউর রহমান নিজামী, যারা পরবর্তীকালে বুদ্ধিজীবী হত্যার নেপথ্যে কি কারণ ছিল? একদম তারাই। এবং এই বুদ্ধিজীবী কারা বুদ্ধিজীবী আর কারা বুদ্ধিজীবী না, সেটা তো পাকিস্তান সেনাবাহিনী জানার কথা না। কারা শিক্ষক, কারা ডাক্তার, এটা তো পাকিস্তানি সেনাবাহিনী পশ্চিম পাকিস্তান থেকে এসে তদানীন্তন এখানে এসে জানার কথা না, তাদের ঠিকানাও জানার কথা না। এরা যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, ঢাকারই মানুষ ছিল, বা অন্যান্য শহরে ছিল, যেমন চট্টগ্রামের নতুন চন্দ্র সিংহ, হ্যাঁ, তাকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। চট্টগ্রাম কলেজের অবনী মোহন দত্ত, ফিলোসফির একজন শিক্ষক, অত্যন্ত একজন সাদামাটা মানুষ, তাকে হত্যা করা হয়েছে বিভিন্ন সময়। এটা কিন্তু সারা বছর ধরে 9 মাস ধরে চলেছে। শুধু শেষের দিকে যখন তাদের পরাজয় সুনিশ্চিত, এটা মোটামুটি হয়ে গিয়েছে, তারা তখনই বললো যে এই দেশটাকে মেধাশূন্য করতে হবে। তো সেই দেশের এই শিক্ষকদের, আমাদের বুদ্ধিজীবীদের সকলকে হত্যা করেছে। এই তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। তারপরে বাংলাদেশের 72-এর সংবিধান যখন রচনা করা হয়েছিল, তখন এই দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল, মুসলিম লীগকে নিষিদ্ধ, মানে ধর্মভিত্তিক সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল। তো এরা নিষিদ্ধ করলেও কিন্তু দল নিষিদ্ধ করা হয়েছে। অধ্যাপক আব্দুল মান্নান, যে দল হিসেবে তাদের নিষিদ্ধ করলে তাদের কর্মকাণ্ড থেমে যাবে কিনা, প্রশ্নটি আমি আপনার কাছে রেখে যাচ্ছি। পরবর্তী অংশে আবারও ফিরবো। ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আসিফ মুনির, যেমনটি আসলে আমরা আলোচনায় এনেছি যে আদালতের রায়ে জামাত শিবির নিষিদ্ধ হতে যাচ্ছে। আমরা যেমনটি জানি যে 1972 সালে সংবিধানের 38 অনুচ্ছেদ অনুযায়ী নিষিদ্ধ হয় জামায়াতে ইসলামী, দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ হতে যাচ্ছে, আপনার মতামত? হ্যাঁ, ধন্যবাদ। এটার আসলে যেটা মান্নান স্যার বলছেন সেটার ধারাবাহিকতায় যদি বলি যে জামাত সম্পর্কে মানে তাদের ভূমিকা কি 71-এর অন্তত যারা হয় ভুক্তভোগী ফ্যামিলি অথবা যারা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে কিছুটা চর্চা করেন তাদের মোটামুটি জানা আছে। এই যে আমরা বলছি ইসলামী ছাত্র সংঘের কথা, মান্নান স্যার যেটা বললেন, তখনকার সময়ের যে ছাত্র সংগঠনটি বা অঙ্গ সংগঠন জামাতে ইসলামের আমাদের বাবাদেরকে যে ধরে নিয়ে গেছে সেটার থেকেই, এবং সেটার একটি আলোচনা কিন্তু সাম্প্রতিককালেও এসেছে। ওই ইসলামী ছাত্র সংঘের সাথে যে ব্যক্তি আমাদের বাবাদেরকে চিনিয়ে দিয়েছে অথবা নিজে গিয়ে ধরে নিয়ে গেছে, সেই চৌধুরী মঈনুদ্দিন, তার বিরুদ্ধে কিন্তু এই আমাদের এখানে ট্রাইব্যুনালে বিচার হয়েছে, তার শাস্তিও হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু সে 71-এর পরে, 71-এর ডিসেম্বরের পরপরই পালিয়ে যায়। হয়তো তখন তাৎক্ষণিকভাবে পাকিস্তানে যায়, পরে যুক্তরাজ্যে গিয়ে আশ্রয় নেয়। আরেক ব্যক্তি আশরাফুজ্জামান, যে আমেরিকায় গিয়ে পালিয়ে গিয়েছিল, এবং এদের দুজনের বিরুদ্ধে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু সাম্প্রতিককালে আলোচনায় এসেছে, কারণ বিশেষ করে ব্রিটিশ সুপ্রিম কোর্টে একটি মামলা ছিল, যেটি মানহানির মামলা, এই চৌধুরী মঈনুদ্দিনের মামলা। সেখানে তার দিক থেকে একটা জয় এসেছে, এবং সেখানে এই যেই আমরা ট্রাইব্যুনালের কথা বলছি, যুদ্ধাপরাধের বিচারের ট্রাইব্যুনাল, আমাদের বাবাদের বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড সহ বিভিন্ন হত্যাকাণ্ডের যে বিচার প্রক্রিয়া, সেটাকে হেয় করা হয়েছে। আমাদের আদালত, ওই আদালতটাকেই কিন্তু হেয় করা হয়েছিল। এবং সেই প্রক্রিয়া আমরা দেখেছি যে এই যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যে চৌধুরী মঈনুদ্দিন জামাতের সাথে সম্পৃক্ত, তার মৃত্যুদণ্ড কার্যকরের ব্যাপারে কিন্তু আসলে তেমন কোনো পদক্ষেপ নেওয়া যায়নি। সেটার একটা আন্তর্জাতিক জটিলতা রয়েছে, যেহেতু সে অন্য দেশের নাগরিক। তো সেই ক্ষেত্রে যেটা ভাবার বিষয় সেটা হচ্ছে যে জামাতে ইসলামীকে যদি এখন যে নিষিদ্ধকরণের যে প্রক্রিয়াটি, এটিকে আমরা যেটা সবসময় বলেছি, আমরা বলতে ধরেন শহীদ পরিবার হোক বা যারা ভুক্তভোগী পরিবার অথবা মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার জন্য যারা কাজ করছেন, আমরা কিন্তু সবসময় বলেছি যে জামাত ও শিবিরের রাজনীতি, তাদের যে ধর্মভিত্তিক রাজনীতি, সেইটাকে নিষিদ্ধ করতে হবে। এবং সেটা আমাদের সংবিধানের, আপনি সংবিধানের ধারার কথা বলছেন, ধারা 12-তেও আছে কিন্তু সেটি, যে ধর্মভিত্তিক রাজনীতি। এবং এটা বঙ্গবন্ধু নিজেও কিন্তু, তিনি যতদিন বেঁচে ছিলেন সবসময় এই জিনিসটাকে তিনি প্রমোট করেছেন। কিন্তু 75-এর পরে, বিশেষ করে বঙ্গবন্ধু হত্যার পরে, এই সামনেই 15ই আগস্ট আসছে, শ্রদ্ধা জ্ঞাপন করছি বঙ্গবন্ধু সহ সকলের প্রতি, সেই সময় যাদেরকে হত্যা করা হয়েছে। এই 75-এর 15ই আগস্টের পরে যে পট পরিবর্তন হলো, তখনই আবার জামাতকে এখানে রাজনীতি করার সুযোগ দেওয়া, সেটা তৎকালীন যে আমির গোলাম আজম, সে পাকিস্তানে ছিল, সে দেশে ফেরত আসা, তাকে নাগরিকত্ব দেওয়া, এই পুরো প্রক্রিয়া কিন্তু হয়েছে। এবং তারপরে কিন্তু আমরা দেখেছি যে রাজনৈতিক বিভিন্ন জোটবদ্ধ হওয়ার
যে প্রক্রিয়াগুলো ছিল সেখানে কিন্তু বাংলাদেশে একটা প্রতিষ্ঠা পেয়ে গেছে একটা রাজনৈতিক দল হিসেবে জামাত। তো এখন শুধুমাত্র দলকে নিষিদ্ধ করলে সেটার খুব একটা কিন্তু লাভ হবে না, এই অর্থে হবে না যেটা আংশিক। এটাকে আমরা একটা বলতে পারি যে একটা ভালো পদক্ষেপ, সেটার জন্য সরকারের প্রতি আমরা সরকারকে অভিবাদন জানাই, কিন্তু সামনে আরও দুর্দিন আসছে। কারণ গত বছর আমরা দেখেছি যে একটা রিপোর্ট ছিল, গোয়েন্দা বিভাগের রিপোর্ট, এটা গণমাধ্যমে এসেছে, যে জামাত গত 15 বছর ধরে, অর্থাৎ 2008 থেকে যখন এই জোট সরকার এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, 2008-এর পর থেকে তারা সক্রিয় রাজনীতিতে ছিল না, কিন্তু তারা নিজেরা সুসংগঠিত হয়েছে। এবং এই গত 15 বছরে শুধু জামাতের সাথে তো তারা কাজ করেনি, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, সামাজিক সংগঠনের সাথে, এমনকি বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানের ভেতরে জামাত সমর্থকরা রয়েছে। এমনকি আমরা শুনেছি যে সেনাবাহিনীতেও রয়েছে। কাজে এখন দল নিষিদ্ধ করলে জামাতের রাজনীতি কিন্তু চলমান থাকবে, বরং তারা এটাকে আন্ডারগ্রাউন্ডে নিয়ে অন্যভাবে কাজ করবে। আমি আপনি সবাই কিন্তু আরও হুমকির মুখে পড়ব। আশা করি সরকার সেটি বিবেচনায় রাখবে। আসিফ মনির, একটি বিষয়ে খুব সুস্পষ্টভাবে একটু জানতেই চাই, আপনি বলছিলেন যে 72-এ আসলে জামাত নিষিদ্ধ হওয়ার পরেও কিভাবে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হয়ে ওঠে। শুধু তাই নয়, জাতীয় সংসদে প্রতিনিধিত্বও ছিল জামায়াতে ইসলামীর। সেই জায়গা থেকে একজন শহীদ বুদ্ধিজীবীর সন্তান হিসেবে যখন দেখেছেন একটা স্বাধীনতা বিরোধী গোষ্ঠী বা চক্র জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছে, কিংবা তাদের গাড়িতে জাতীয় পতাকা, কেমন লেগেছে? সে সময় আমরা খুব অবাক হইনি, তবে অবশ্যই একটা কষ্টের ব্যাপার ছিল। এবং যেটা ধরেন, আমরা যদি 75-এর কথাও বলি, যে 75-এর পরপর যে একটা দমবন্ধকর একটা পরিস্থিতি ছিল, আমরা যেমন সরাসরি বঙ্গবন্ধু বলতে পারতাম না, আমি তখন অনেক ছোট। তো সেই একই ব্যাপারগুলো কিন্তু ওই সময় হয়েছে, যখন জামাতের নেতারা মন্ত্রী হয়েছে এবং তাদের গাড়িতে ফ্ল্যাগ ছিল, আমরা মাথা হেট হয়ে গেছে। তখন আসলে জাতি তখন মনে হচ্ছে যে আসলে আমরা কোন দেশে বসবাস করছি, সেরকম একটি অবস্থা ছিল। এবং সত্যি কথা বলতে কি, যখন এই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, তখন তার আগে পর্যন্ত কি আমরা কখনো ধারণা করিনি যে এদেরকে বিচারের আওতায় আনা যাবে, গোলাম আজম থেকে শুরু করে নিজামী এবং অন্যান্য যারা, এবং সেই বিচারের প্রক্রিয়া সম্পন্ন হবে। তো সেটা অবশ্যই একটা বড় ধাপ। কিন্তু সেই ধাপের মাধ্যমে কিন্তু যেটা হয়েছে, এখন কি তাদের নতুন নেতৃত্ব নেই? আছে। তো এইভাবেই কিন্তু তারা সুসংগঠিত। একটা নেতৃত্ব চলে যাবে বা তাদেরকে যদি কোনোভাবে ধ্বংস করার একটা প্রক্রিয়া করা হয় অথবা আইনি প্রক্রিয়া নেওয়া হয়, অন্যরা সামনে চলে আসবে। কারণ এখানে তাদের একটা আদর্শিক একটা জায়গা রয়েছে। এবং সেটা যদি আমরা বলি যে পাকিস্তানের যে আদর্শিক জায়গা, এবং সেটাও কিন্তু একটা ইতিহাসের অংশ। জামাত ইসলামী প্রতিষ্ঠা কিন্তু বাংলাদেশে হয়নি, পাকিস্তানে হয়েছে। এটার মূল সংগঠন, মাদার অর্গানাইজেশন যদি বলি, পাকিস্তানের জামাতে ইসলামী। আমরা কিন্তু লক্ষ্য করব আগামী 2-1 দিনের মধ্যেই পাকিস্তানের জামাতে ইসলামী বা পাকিস্তান থেকে এটার একটা বিরোধিতা বা এটা একটা বক্তব্য আসতেই পারে। সেটা কিন্তু অবাক হব না আমরা, কারণ ভিত্তিমূলটা ওখানে। পাকিস্তানেও কিন্তু এক সময় এটা নিষিদ্ধ হয়েছে, কিন্তু তারপরেও তাদের সাংগঠনিক একটা চর্চা কিন্তু সেখানে রয়েছে। তো মাদার অর্গানাইজেশন যখন বলবৎ থাকে বা তাদের একটা ভূমিকা থাকে, এখানেও প্রতিষ্ঠা পাকিস্তান আমলেই কিন্তু হয়েছে তারা। সেই জন্য তাদের 54 সন এক্স্যাক্টলি। সো সেই ধারাবাহিকতাটা কিন্তু তাদের রয়েছে। অর্থাৎ আমাদের যদি বলি যে বাংলাদেশের আন্দোলনের যে ইতিহাস, সেটা যদি 47-এর পর থেকে আমরা একটা পর্যায়ে ধরি, এই যে আপনি 50-এর দশকের কথা বলছেন, জামাতের ইতিহাসও কিন্তু সেই 50-এর দশকের। কাজে এটাকে যদি সমূলে উৎপাটিত করতে হয়, শুধু নিষিদ্ধ করলে হবে না। সেখানে আপনার কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই যে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করলেই কি আমরা সাম্প্রদায়িকতার যে বিষ বাষ্পের কথা শুনি, সেটি থেকে পুরোপুরি মুক্ত হতে পারবো কিনা? প্রশ্নটি থাকছে। একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, দেশ সন্ধ্যার এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যা। আজকের আলোচনা চলছে আদালতের রায়ে জামায়াত শিবির নিষিদ্ধ হতে যাচ্ছে এই শিরোনামে। আবারও ফিরছি আলোচকদের কাছে। অধ্যাপক আব্দুল মান্নান, যে আলোচনায় আমরা ছিলাম, নিষিদ্ধ হলেই কি কর্মকাণ্ড থেমে যাবে? না, আসলে ধরেন আমি 3টা দেশের উদাহরণ দেব। আর 3টা দেশে আমার যাওয়ার সুযোগ হয়েছে। একটা হচ্ছে জার্মানি, একটা হচ্ছে হল্যান্ড, একটা হচ্ছে ভিয়েতনাম। জার্মানি এবং হল্যান্ডে কনস্টিটিউশনালি, সাংবিধানিকভাবে নাৎসি পার্টির সাথে যারা একেবারে দূরবর্তী সম্পর্ক ছিল, তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। তাদেরকে যে রাষ্ট্রীয় কোনো ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছিল, তাদের ভোটাধিকার ছিল না। আবার ভিয়েতনামে যেটা করা হয়েছিল, সেখানে হচ্ছে আপনি জানেন ভিয়েতনাম 20 বছর যুদ্ধ করেছে আমেরিকার সাথে, ফরাসিদের সাথে। সেই যুদ্ধ পরবর্তীকালে যখন ভিয়েতনাম স্বাধীন হলো, তারা একটা নিয়ম করেছে, যারা এদের সাথে যোগাযোগ করেছিল, যারা সহায়তা করেছিল, তারা
যারা দেশের বাইরে চলে গেছে তখন দেশে আসতে পারবে না, যারা দেশের ভিতরে আছে তারা দেশের ভিতর থেকে কখনো বাইরে যেতে পারবে না, এবং সকল নাগরিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু সেটা আছে। তার অর্থ এই না যে জার্মানিতে নাৎসি পার্টি নাই, এখন নিও নাৎসি জন্ম হয়েছে, আমেরিকায় নিও নাৎসিজম জন্ম হয়েছে, হল্যান্ডও হয়েছে। এখন আপনি যে এই যে আমরা নিষিদ্ধ হচ্ছে, নিষিদ্ধ হবে, অতীতেও হয়েছিল, যে বঙ্গবন্ধুর সময় হয়েছিল, যেটা জিয়া রহমান আবার সেটাকে তথাকথিত বহুদলীয় গণতন্ত্রের নামে সেটাকে আবার পুনরুজ্জীবিত করেছিল। দেখেন আমাদের সংবিধানের যে 4টা বেসিক স্ট্রাকচার, তার মধ্যে একটা ছিল ধর্মনিরপেক্ষতা, সেটা প্রথম ধাক্কা জিয়া রহমান সেটাকে উড়িয়ে দিল অর্ডিন্যান্স বলে। তারপরে জামাতকে তখন ছিল ইসলামিক ডেমোক্রেটিক লীগ বোধহয় তাদের নাম, IDLC, সেই নামে তারা প্রথম জন্ম নিল, তারপরে এটা জামাতে হলো। তারপরে একটা অর্ডিন্যান্স বলে সব এই যে ধর্মভিত্তিক রাজনীতি তিনি জায়েজ করে দিলেন, এবং তিনি শাহজাহানের মতন একজন চিহ্নিত রাজাকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী বানালেন, এবং যে লোকটি মানুষকে গাছে ঝুলিয়ে হত্যা করতো, জয়পুরহাটের আব্দুল আলিম, তাকে রেল ও যোগাযোগ মন্ত্রী করেছিলেন। এরকম অনেক অনেক ঘটনা আছে। হ্যাঁ, পাকিস্তান থেকে ফিরে এসেছিল যেসব বাঙালি সেনাবাহিনী, তার মধ্যে পাকিস্তানের পক্ষে বাংলাদেশে যুদ্ধ করেছে এরকম অনেক সেনা সদস্য ছিলেন। তাদের মধ্যে থেকে 14 জনকে জিয়া রহমান, যারা বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করেছিল পাকিস্তানের পক্ষে, 14 জনকে সেনাবাহিনী থেকে তাদেরকে পুলিশ বাহিনীতে আত্মীকরণ করেছিল। তাদের মধ্যে 2 একজন IGPও হয়েছিল স্বাধীন বাংলাদেশে। এইসব ঘটনা ঘটেছে। এখন আপনি যে বলছেন যে তারা কি চলে যাবে কিনা, তারা চলে যাবে না। তাই দলটা হয়তো থাকবে না, কিছু আসে যায় না, তাদের ষড়যন্ত্র থেমে যাবে, ষড়যন্ত্র থাকবে, তারা থাকবে। যেমন এবি পার্টি নামে একটা দল গঠন করা হয়েছে। হ্যাঁ, সেই এবি পার্টির আপনি যদি লক্ষ্য, স্থির, দলিল সব কিছু দেখেন, বা যারা যারা করেছে সবাই কিন্তু সাবেক জামাত ঘরানার লোক বা জামাতের সাবেক সদস্য ছিল, তারা এই কাজগুলো করেছে। এবং বাংলাদেশ যখন স্বাধীন হয়, জামাত যখন কার্যকর ছিল না, আলবদরা ছাত্র শিবির যখন বা ছাত্র সংঘ কর্মীরা যখন প্রকাশ্যে রাজনীতি নিয়ে আসতে পারতেন, তারা কোথায় গেল জানেন? বাংলাদেশের স্বাধীনতার পরপর যে একটা বড় দল ক্রিয়াশীল ছিল, সেটা হচ্ছিল মৌলানা ভাসানীর ন্যাশনাল আওয়ামী পার্টি, সেখানে তারা ভিড়ে গেল কর্মী হিসেবে। তারপরে এরপরে যখন জাসদ হলো, জাসদের কিন্তু শুরুতে অনেক কর্মী কিন্তু এসেছিল এই জামাতের কাছ থেকে। সুতরাং আজকে আপনি দলকে নিষিদ্ধ করে দেবেন, কিন্তু তাদের যে আদর্শ, তাদের যে মতবাদ, যে ধর্মভিত্তিক রাজনীতি, হ্যাঁ, এই যে ইসলামকে, পবিত্র ইসলাম ধর্মকে ব্যবহার করে রাজনীতি, সেই চিন্তাধারা তো তাদের কাছ থেকে যাবে না, সেটা থাকবে। তারা অন্য পার্টিতে যাবে। যেমন পরবর্তীকালে জামাত হয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে জিয়া রহমানের বদৌলতে, তারপর বিএনপিতে গিয়েছে অনেক জামাত, জাসদে গিয়েছে, এবং আরও দুর্ভাগ্য হচ্ছে আওয়ামী লীগের মতন একটা দল, সেখানেও কিন্তু বিভিন্ন সময়ে অনেক জামাত ঘরানার রাজনীতিবিদ সেখানে গিয়েছে, সেখানেও পদপদবি পেয়েছে। তাহলে অধ্যাপক আব্দুল মান্নান, এই যে নিষিদ্ধ হতে যাচ্ছে দ্বিতীয়বারের মতো জামাত শিবির, নতুন মোড়কে যে আবার জামাত শিবিরের উত্থান ঘটবে না, এর নিশ্চয়তা কি আমরা পেতে যাচ্ছি? কোনো নিশ্চয়তা নাই। যদি না আপনি একেবারে, বিশেষ করে আমাদের শিক্ষা ব্যবস্থা যদি আমূল পরিবর্তন করতে না পারেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস যদি তা আমাদের নতুন প্রজন্মের জেনারেশনকে জানাতে না পারেন, আজকে যারা 20, 22, 25 বছর হয়েছে, তারা তো সে 71 সনের বাংলাদেশ দেখার তার কোনো সুযোগ ছিল না। সেটা আমার ছিল। হ্যাঁ, যেহেতু আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলাম, 71 সনে আমাদের পরীক্ষাটা হয়েছিল, মুক্তিযুদ্ধের পর আমরা যুদ্ধে গিয়েছিলাম, সেটা আমার হয়েছে, আমি বলতে পারবো। কিন্তু আমার পরে তো যারা আসবে তারা তো বলতে পারবে না, দেখেও না, তারা হয়তো শুনে বলবে। আমি একটা দেশের কথা বলি, জাপান। আমি জাপানে গিয়েছি, স্কুলে, একদম প্রাইমারি স্কুলে, ওদের কোনো সিলেবাস নাই, ওদের একটাই সিলেবাস, তোমার দেশকে জানো। বাচ্চাদের জিজ্ঞেস করেছে যে দোপাসির মাধ্যমে একটা ছোট পার্কের মতন জায়গায় বসে, যে তুমি আমেরিকাকে জানো, চেনো? ওর বলে চেনে। কেন চেনো? বিশ্বাস করবেন না, আমি অবাক হয়ে গেছি। বাচ্চার বয়স হার্ডলি 7 বছর 6 বছর, বলে আমেরিকা আমাদের দেশে একটা বোমা মেরেছিল, প্রচুর মানুষ মারা গিয়েছিল। এই কথাটা কিন্তু একটা জাপানের 6-7 বছরের বাচ্চা জানে। আমার দেশের বাচ্চারা কি জানে? বাচ্চা বলতো না এখন, এই যে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কলেজে পড়ে, যে 71 সনে এই আলবদরের ভূমিকা কী ছিল, এই 71 সনে যে জামাতের ভূমিকা কী ছিল, আমরা কেন পারছি না অধ্যাপক আব্দুল মান্নান? বহির্বিশ্বে যেহেতু প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস, সঠিক ইতিহাস পৌঁছাচ্ছে, আমাদের কেন? আমাদের হচ্ছে একমাত্র, আরও 2-1টা দেশ আছে যেখানে সঠিক ইতিহাস পড়ানো হয় না। দেখুন, আমি যখন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে অনেকটা উনি বলে সেটা নির্দেশে হবে যে আমি চাই 2টো বিষয় যাতে আমাদের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত থাকে। সব কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, সব ডিপার্টমেন্টে 2টা বিষয় পড়বে। একটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, সেই
বইটি আমাদের কম্পাইল করে দিয়েছিলেন আমাদের ইতিহাসবিদ ডক্টর মুনতাসির মামুন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডক্টর মাহবুবুর রহমান। আরেকটা ছিল বাংলা সাহিত্য, সেটা করে দিয়েছিলেন আমাদের জাতীয় অধ্যাপক, এখন আমাদের মাঝে নেই, প্রফেসর রফিকুল ইসলাম আর সৌমিত্র শেখর, যে এখন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তারা করে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে ওই বিষয়টা কিছু বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, হ্যাঁ, কিন্তু বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় না। সেখানে বাংলাদেশ কোথা থেকে এলো, একেবারেই শুরু থেকে গোড়া থেকে কেন বাংলাদেশ আমাদের দরকার হলো, কেন 47 সন হলো, তারপরে বাঙালি কী অবস্থায় ছিল, বঙ্গবন্ধু কেন এই রাজনীতিতে আসলেন, কেন মুক্তি চাইলেন, 6 দফা কী ছিল, সব কিছু মোটামুটি একটা ছোট কোর্স, মাইনর কোর্স হিসেবে সব বিশ্ববিদ্যালয় আমরা বইও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ছাপিয়ে দেওয়া হয়েছিল। এটা প্রোটোটাইপ, এটা অন্য পাবলিশারও করতে পারতো, হয়তো এখন করেও, কিন্তু এটা তো হচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে। কিন্তু স্কুল পর্যায়ে আপনি এটা শিখে মাদ্রাসায় কি যে ছাত্রটা পড়ে বাংলাদেশের ইতিহাস জানে, যে মাদ্রাসায় আপনার জাতীয় সঙ্গীত গাওয়া হয় না, সেই মাদ্রাসাতে ইতিহাস পড়ার কথাটা প্রশ্নই আসে না। সেই জাতীয় সঙ্গীত গায় না, বাংলাদেশের ইতিহাস পড়ে না, কোনো জাতীয় দিবস, যদি নতুন প্রজন্ম না জানে তাহলে মুক্তিযুদ্ধের চেতনা তারা কিভাবে ধারণ করবে? এই ধরনের মানুষের সৃষ্টি করব যারা 71 সনে কি বলে যে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, বেছে বেছে মানুষ হত্যা করেছিল, ধর্ষণ করেছিল, অগ্নিসংযোগ করেছিল। আমরা এরকম একটা প্রজন্ম তৈরি করছি। এটা আমাদের শিক্ষা ব্যবস্থার বিরাট গলত। আর শিক্ষা ব্যবস্থার বিরাট গলত হচ্ছে শিক্ষা ব্যবস্থায় অহেতুক অযাচিতভাবে আমলাতন্ত্রের একটা থাবা। আমি কদিন আগে কালকেই দেখলাম একটা পত্রিকায় এখন আমলাদের রচনা স্কুলের বইতে অন্তর্ভুক্ত হচ্ছে। এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই, পরবর্তী অংশে ফিরছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আসিফুলের যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করলেই কি সাম্প্রদায়িক যে বিষ বাষ্পের কথা আমরা শুনি সেটি থেকে মুক্ত হতে পারবো কিনা? না, সেটা মুক্ত হতে পারবো না এই কারণে যে আমাদের শুধু রাজনীতি না, রাজনৈতিকভাবে এটা প্রতিষ্ঠিত হয়েছে। সাংবিধানিকভাবে যেহেতু একটা সংশোধনের মাধ্যমে এরশাদের আমলে হোসেন মোহাম্মদ এরশাদ যখন ক্ষমতায় ছিলেন, যে রাষ্ট্রধর্ম ইসলাম সেটাকে আনা, এবং আমাদের সংবিধান শুরুই হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ধরে, এটা কিন্তু আগে ছিল না। ৭২-এর যে সংবিধান সেখানে কিন্তু এটা ছিল না। সেই অসাম্প্রদায়িক ভিত্তিটাকে নষ্ট করা হয়েছে। কিন্তু এখনও আমরা যদি বলি যে আমাদের এখন যদি পক্ষের সরকার রয়েছে, তারা এটাকে মানে হয়তো স্পর্শকাতর মনে করেন যে এটিকে পরিবর্তন করতে গেলে। কিন্তু আমাদের রাষ্ট্র প্রতিষ্ঠার যদি কথা বলি, আমাদের যারা মুক্তিযুদ্ধ করেছেন, যারা শহীদ হয়েছেন, যারা বিভিন্নভাবে অবদান রেখেছেন, তারা কিন্তু সকলেই জানতেন যে এখানে আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরির একটা বড় জায়গা এখানে আমরা করছি। মুক্তিযুদ্ধের একটা আদর্শিক ভিত্তিই ছিল এই যে যুদ্ধটা আমরা করছি। 47-এর পর থেকে যে মুক্তির আন্দোলনটা চলছিল সেটির মধ্যে কিন্তু এটা অসাম্প্রদায়িক বাংলার ব্যাপারটাই প্রাধান্য পেয়েছে। এই যে যখন মুক্তিযুদ্ধ হয় সেখানে তো ধর্মটাকেই ব্যবহার করা হয়েছে। তো সেই অভিজ্ঞতা এবং যেটা মান্নান স্যার বলছিলেন যে অন্তত সেই সময় প্রজন্মের মধ্যে বা সরাসরি যারা ভুক্তভোগী পরিবার তারা জানতেন। কিন্তু সিস্টেম্যাটিক্যালি একটা হচ্ছে যে রাজনৈতিকভাবে এটাকে কলুষিত করা হয়েছে, সাম্প্রদায়িক করে ফেলা হয়েছে, আমাদের সংবিধানকেও কলুষিত করা হয়েছে, পাশাপাশি সামাজিকভাবেও সেটাকে এক ধরনের একটা বিস্তার ঘটেছে। এবং সেখানেও আমরা বলবো যে আমাদের বিভিন্ন মহলে, বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে, সেখানে আমরা নিজেরাও হয়তো সেখানে আছি, আমরা বুদ্ধিজীবী বলি, আমাদের শিক্ষা ব্যবস্থা বলি, সব জায়গাতেই এই জায়গাটাকে আমরা চর্চাটা করিনি যে আমাদের অসাম্প্রদায়িক বাংলাদেশের, এবং এটা কিন্তু আসলে শুধু ৭১-এর সময়েরও না, ৪৭ বা ৪৮-এর সময় বা ৫২-এর ভাষা আন্দোলনও না, আমাদের যদি ঐতিহাসিকভাবে দেখি সহস্র বছরের যে আমাদের ঐতিহ্য, বাঙালি ঐতিহ্য যদি বলি, অথবা সেখানে বাঙালির সাথে আমাদের নৃগোষ্ঠীগুলো আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো, তাদের ঐতিহ্য কিন্তু কয়েক শত কয়েক হাজার বছরের একটা ঐতিহ্য আছে। এখন সেইটাকে আমরা চর্চাটাকে লালন পালন করিনি। সেই জায়গা থেকে কি হচ্ছে, সামাজিক সাংস্কৃতিকভাবে যদি আমরা চিন্তা করি যে সেখানে আমরা লালনের গান বা হাসন রাজার গান এগুলোর পরিবর্তে আস্তে আস্তে সেখানে জায়গা দখল করে ফেলেছে ওয়াজ। সে ভালো মন্দ দুটোই থাকতে পারে, কিন্তু জায়গা দখল করে ফেলেছে। অর্থাৎ অসাম্প্রদায়িক, এবং আমাদের বিভিন্ন দেশে খোঁজ নিয়ে দেখা যাবে যে অনেক ধরনের অনুষ্ঠানাদি ছিল বিভিন্ন সময়, বছরের, বিশেষ করে বাংলা বছরের বিভিন্ন সময়ে আঞ্চলিকভাবে বিভিন্ন রকমের উৎসবগুলো ছিল, এগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে, এগুলো নেই। কিন্তু এটা চর্চা করা, একটা হচ্ছে যে স্থানীয়ভাবে চর্চা করার প্রয়োজন ছিল, আর একটা হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে এবং এটা একটা মানে প্রথাগতভাবে এটাকে একেবারে প্রাতিষ্ঠানিকভাবে করার প্রয়োজন ছিল, সেটা হয়নি। তাতে করে যেটা হয়েছে যে এখন এটা একটা আসলে একটা স্পর্শকাতর জায়গা হয়ে গেছে। আমরা যখন বলি যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার বিষয়টি, তখন সেখানে প্রশ্ন চলে আসবে কেন, আমরা তো এখানে বেশিরভাগ মুসলিম ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেটা কিন্তু বঙ্গবন্ধুর কথা দিয়েই আমরা সেই প্রচারটা করতে পারতাম। বঙ্গবন্ধুর অনেকগুলো উক্তি কিন্তু বিভিন্ন সময় প্রচারিত হয়েছে যে ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়।
এইটা কোটেশন হিসেবে কিন্তু ব্যবহার করা হয় বিভিন্ন সময়। বঙ্গবন্ধু নিজে বলেছেন নিজের মুখে, কিন্তু এগুলো নিয়ে আমরা চর্চাগুলো প্রতিষ্ঠা করতে পারিনি যে আসলে ধর্ম নিয়ে কথা বলা যায়, এবং সেই ক্ষেত্রে আমি যখন একটি ধর্মকে বেশি প্রাধান্য দিচ্ছি আমি তখন অন্যগুলোকে স্বাভাবিকভাবে কম গুরুত্ব দিচ্ছি। এবং আপনি যেটা বলছেন যে আমরা কিন্তু ইভেন গত কয়েক বছরেও দেখেছি যে বিভিন্ন রকম সাম্প্রদায়িক উস্কানি, সাম্প্রদায়িক হুমকি, এমনকি সন্ত্রাসী ঘটনাও ঘটেছে। পূজার মণ্ডপ ভেঙে দেওয়া হয়েছে, এই ধরনের অনেক ঘটনা কিন্তু ঘটেছে, এবং সেগুলোর প্রপার তদন্ত কিন্তু হয়নি। কাজে মানুষের মধ্যে আস্থা কিন্তু ফিরে আসেনি, বরং যারা এগুলো করেছে বা এগুলোকে ইন্ধন জুগিয়েছে তারা মনে করেছে যে আমরা মোটামুটি সাকসেসফুল, আমরা যা করেছি বা করতে চেয়েছি আমরা একটু ভয় দেখাতে পেরেছি এবং সেটা করতে পেরেছি। বিভিন্ন গবেষণায় কিন্তু এই অ্যানথ্রোপোলজিক্যাল স্টাডিতে দেখা গেছে যে এই এমনকি ৭১-এর পরে বিভিন্ন সময়ে বহু বাংলাদেশে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষ ভারতে চলে গেছে। এখানে তারা কিন্তু এক ধরনের হুমকির মধ্যে ছিল বা থেকেছে, বা সবসময় তারা মনে করেছে। অনেক সময় নির্বাচন পরবর্তী সময় অনেক সহিংসতা হয়, সেগুলো আমরা সবসময় নিয়ন্ত্রণ করতে পারিনি। বিভিন্ন গোষ্ঠীর সেই জায়গা থেকে আসলে কোনো সহিংসতাই কাম্য নয়। আসিফ মনির যেমনটি আসলে অধ্যাপক আব্দুল মান্নানও বলছিল যে আমাদের মাঝে এক ধরনের ইতিহাস নিয়ে সচেতনতা সেভাবে তৈরি হয়নি। এটির কারণ কি? প্রশ্নটি আপনার কাছে থাকছে। আবারও বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, দেশ সন্ধ্যার এ পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। ফিরে এলাম, আপনারা দেখছেন দেশ সন্ধ্যা। আমরা আবারও ফিরছি আলোচনায়। আসিফ মনির যে আলোচনা আমরা ছিলাম যে ৫৩ বছরেও আমাদের মাঝে কতটা ইতিহাস সচেতনতা তৈরি হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। এটা একটু মান্নান স্যার সেটা বলছিলেন যে আমরা ইতিহাসটাকে সেভাবে সুন্দর করে সেটাকে মানে আমাদের পাঠ চর্চার মধ্যে নিয়ে আসতে পারিনি আমাদের শিক্ষার পর্যায়ে। আরেকটা হচ্ছে যে আমি যেটা আরেকটাভাবে ব্যাখ্যা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের ঐতিহ্যগতভাবে আমাদের ওরাল কালচারটা রয়েছে, অর্থাৎ আমরা মুখে মানে আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি অনেক কিছুই চর্চাগুলো মুখে মুখে হয়েছে বিভিন্ন প্রজন্মের মধ্যে। লিখিতভাবে যে চর্চাগুলো সেগুলো আরও পরবর্তীতে এসছে বা আস্তে আস্তে এসেছে বিভিন্ন সময়, আবার অনেক সময় পাশাপাশিই চলেছে। সেই ক্ষেত্রে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে সুসংগঠিতভাবে লিপিবদ্ধ করার কাজটা কম হয়েছে, এবং সেটা শুধু লিপিবদ্ধ না, সেটা বিভিন্ন ধরনের ডকুমেন্টেশন হতে পারে। মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা কম হয়েছে, মুক্তিযুদ্ধ নিয়ে আমরা যদি শিল্প সাহিত্য নাটক সিনেমা তুলনামূলকভাবে কম হয়েছে। তো এগুলো হওয়ার কারণে যেটা হয়েছে যে এবং যেটা রাজনীতিকীকরণ করা হয়েছে ইতিহাসটাকে, যখনই আমরা দেখেছি যে কোনো না কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতায় আছে সেটিকে রাজনীতিকভাবে সেটাকে একটা ইন্টারপ্রিটেশন একটা ব্যাখ্যা দাঁড় করানো হয়েছে। আমার মনে হয় না পৃথিবীতে কোনো দেশ আছে যেখানে ইতিহাসকে রাজনৈতিকভাবে বিকৃত করে ব্যাখ্যা করা হয়। তো কারণ এটা অনেক জায়গাতেই এস্টাবলিশ, অনেক সময় এটা একটি দেশের সংবিধানের অংশ যে কিভাবে ওই দেশটি প্রতিষ্ঠা হয়েছিল। তো সেইটা একেবারে চিরসত্য হিসেবেই ধরে নিয়ে এটাকে এগিয়ে যাওয়া যায়, সেইটা আমাদের এখানে এখনও হয়নি। বিভিন্ন বই এমনকি সরকারিভাবেও প্রকাশনা রয়েছে, কিন্তু সেগুলো যেগুলো আছে এগুলো যদি একটা হচ্ছে যদি আমরা পাঠ্যতে না রাখি, পাঠ্যতে নেই, ছিল না। আরেকটি হচ্ছে যে এগুলোর কোনো রকম চর্চার জায়গা হয়নি। এখন আপনারা যদি চিন্তা করে দেখেন, আমরা যদি চিন্তা করি ৭১-এর সময় এই গুটিকত কিছু মানুষ ছাড়া, যারা রাজাকার আলবদর এরা ছাড়া প্রত্যেকটা বাঙালি কিন্তু কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছে, ইতিহাসগুলো আছে। আপনি আমাদের পরিবারের মধ্যে কতজন সন্তান সন্ততিরা জানে বা তাদের পরবর্তী প্রজন্মরা জানে তার নিজের পরিবারে অথবা তার নিজের গ্রামে মুক্তিযুদ্ধে কী ভূমিকাটা তারা রেখেছিলেন। আমরা নিজেরাও তো অনেক সময় যাই, ঢাকার বাইরে যাই, বিভিন্ন জায়গায় যাই, ওখানে কিন্তু মানে হঠাৎ করে কেউ বলেন যে ও এখানে তো মনে হয় একটা গণকবর ছিল, ও এখানে তো একটা যুদ্ধ হয়েছিল, কিন্তু সেটা সংরক্ষণের কোনো ব্যবস্থা হয়নি। সো এটা স্থানীয়ভাবে যেমন হয়নি, রাষ্ট্রীয়ভাবেও হয়নি। কাজে ইতিহাসের এগুলো কিন্তু অংশ, শুধু বইপত্র না। তো যেটা হচ্ছে যে এই সচেতনতা আমাদের মধ্যে তৈরি হয়নি যে এটা আমার জানার দরকার, এবং সেইটার জন্যই শিক্ষা ব্যবস্থা একটা। আরেকটা হচ্ছে পরিবারকেও তার ভিত্তিটা তো শেখাতে হবে যে তুমি কোথা থেকে এসেছো, তুমি যে আজকে বাংলা ভাষায় কথা বলতে পারছো, আজকে তুমি একটা স্বাধীন দেশে নাগরিক অধিকার পাচ্ছ, নাগরিক অধিকারের জন্য তোমার একটা সংবিধান আছে, এবং বলা হয় যে বাংলাদেশের সংবিধান বিশ্বের অনেক সংবিধানের জায়গা থেকে একটা মানে অন্যতম একটি সংবিধান। এইটার জন্য যে তার গর্ব করা, আমাদের যে সবুজ রঙের পাসপোর্ট, এটা যে তার একটা গর্বের বিষয়, এই জায়গাগুলো কিন্তু পারিবারিকভাবেও চর্চা করা হয় না। অনেক সময় এগুলো ধরে নেওয়া হয় যে এটা তো একটা স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক তো নয়।
এটার জন্য তো অনেক মানুষকে রক্ত দিয়েছে, অনেক ত্যাগ আছে। এই জায়গাগুলো কিন্তু পারিবারিকভাবে একটা চর্চা দরকার ছিল, এটা বংশ পরম্পরায় কিন্তু হয়নি। আপনি যে 53 বছর বললেন, আরেকটা জিনিস আছে যেটা অনেক সময় আমরা বলি যে 75 পরবর্তী সময়তে এটাকে একেবারে পরিকল্পিতভাবে এই ইতিহাসগুলোকে বিকৃত করা হয়েছে। এখন 75-এর সময় বা 76-77-এ যেমন আমিও সে সময় কিশোর ছিলাম, আমাদের বয়সী যারা এখন বড় হয়েছে, আমাদের একটা যাদের সন্তান সন্ততি আছে তারা কিন্তু এখন তরুণ প্রজন্ম। তো ওই 75, 76, 77 বা 80-র দশকে যারা বড় হয়েছে তারা কিন্তু একটা বিকৃত ইতিহাস জেনে বড় হয়েছে। তাদের সন্তানরা কিন্তু এখন বিশ্ববিদ্যালয় বলেন বা বিভিন্ন জায়গায় তারা আস্তে আস্তে একটা প্রতিষ্ঠার জায়গায় যাচ্ছে। কাজে তারা বাবা মার কাছ থেকে কিন্তু ওই বিকৃত ইতিহাসটাই বিশ্বাস করছে। আমি তো আমার বাবা মার কাছ থেকে এটা শুনেছি। এইটার পরিবর্তন করার জন্য আমরা বংশ পরম্পরায় ইতিহাসটাকে একেবারে মানে ধ্রুব সত্য হিসাবে প্রতিষ্ঠা করে উঠতে পারিনি এখনো। এটা জাতি হিসাবে ব্যর্থতা, আমি বলবো না সরকার বা রাষ্ট্র, মানে সবারই একটা ব্যর্থতা যে আমরা এটা পারিনি এখনো। ইতিহাসের সচেতনতা তৈরির ক্ষেত্রে আসলে পরিবারের যেমন দায়িত্ব রয়েছে, রাষ্ট্রেরও নিশ্চয়ই রয়েছে। ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক আব্দুল মান্নান। আপনি আগের অংশে বলছিলেন যে শিক্ষা ব্যবস্থায় আমলাতন্ত্রের থাবা, এর প্রভাব কি? শুনেন, আমলা ছাড়া কোনো দেশ চলবে না। যখন আমলাতন্ত্র মানে আমলারা নিজেদের নীতি, নিজেদের চিন্তাভাবনা সরকারের নীতি নির্ধারকদের উপর চাপিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে সর্বনাশা জিনিস। আমি দুজন মহান ব্যক্তির কথা বলবো। একজন হচ্ছে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সম্ভবত 1972 সনের অগাস্ট মাসে চট্টগ্রাম গিয়েছিলেন। চট্টগ্রাম উনি সুধী সমাবেশে, চট্টগ্রাম সার্কিট হাউস, যেটা পুরনো সার্কিট হাউস, সেখানে এটা জমায়েতের কথা একটা বলেছিলেন। সেখানে শিক্ষাবিদরা ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য আবুল ফজল সাহেব ছিলেন। তিনি বলেছিলেন আমাদের শিক্ষা ব্যবস্থাকে একেবারে ঢেলে সাজাতে হবে। এতদিন আমাদের শিক্ষা ব্যবস্থা আমলা তৈরি করেছে, মানুষ তৈরি করেনি। দেখেন, আমলা তৈরি করেছে, মানুষ তৈরি করেনি। আরেকজন হচ্ছে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। 2017 সনে, তখন উনি রাষ্ট্রপতি নাই, কিন্তু আহমেদাবাদ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে তিনি একটা গেস্ট স্পিকার হিসেবে বলেছেন ভারত অনেক দূর এগিয়ে যেতে পারতো, আজকে যেখানে আছে এটা আজ থেকে 20 বছর আগে যেতে পারতো যদি সর্বনাশা আমলাতন্ত্র ভারতকে বিভিন্ন সময় মিসগাইড না করতো। আমলাদের কাজ যেটা করে সেটা তো আমাদের দরকার আছে, কিন্তু নিজেদের মতবাদ, এই যে পাঠ্যপুস্তকে নিজেদের গল্প কবিতা ঢোকাতে হবে, বিভূতিভূষণ বাদ দিতে হবে, রবীন্দ্রনাথ বাদ দিতে হবে, নজরুল বাদ দিতে হবে, তাদের কাজ তো পাঠ্যপুস্তকের জন্য। তারা কি অন্নদাশঙ্কর রায় একজন বড় মাপের আমলা ছিলেন? তারা কি অন্নদাশঙ্কর রায়ের মতন আমলা হয়েছেন? খুব ভালো আমলা হলে আমাদের যেমন আবু জাফর ওবায়দুল্লাহ একজন বড় মাপের আমলা ছিলেন, তার কবিতাগুলো দেখেন, তার কোনো কবিতা তো পাঠ্যপুস্তকে উনি অন্তর্ভুক্ত করতে বলেন নাই। কিন্তু আমলারা হচ্ছে দেশের আমলাতন্ত্রের প্রভাব শিক্ষাঙ্গনের কথা বলছিলেন, আমলাতন্ত্রের প্রভাব রাজনৈতিক অঙ্গনের কথাও শোনা যাচ্ছে। সেই জায়গা থেকে বলা হয় যে মূলধারার রাজনীতিবিদরা ক্রমে রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে বাংলাদেশে। না, এখন হচ্ছে বাংলাদেশে আমলাতন্ত্রের কথা আমি সবসময় বলি যে আমলারা যদি এত পাওয়ারফুল না হতো, এই যে এখন একটা দেশের মধ্যে একটা আন্দোলন চলছে, সরকারি চাকরি কয়জন? প্রতি বছর 7,500-8 হাজার সরকারি চাকরি দিয়ে যায় ম্যাক্সিমাম সর্বক্ষেত্রে। কেন এত আন্দোলন? কারণ ওরা দেখেছে আমলারা, কোনো আমলাকে আপনি বিশেষ করে প্রশাসনিক আমলা কখনো তাদেরকে আপনি রিটায়ার করতে দেখেছেন? রিটায়ার করেছেন চাকরি থেকে, কেউ চাচ্ছেন অ্যাম্বাসেডার হচ্ছেন, কেউ কোনো ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন, কোনো সংস্থার চেয়ারম্যান হচ্ছেন, কেউ অ্যাডভাইজার হচ্ছেন। আমলারা কখনো প্রশাসনিক আমলার, অন্য আমলারা কথা বলছি না। তো সেই কারণে তারা বুঝছে যে এটা আজীবনের জন্য একটা ব্যবস্থা। অথচ ভালো কী বলেছে প্রশিক্ষণ থাকলে তার যে কোনো ব্যক্তির জন্য, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, সারা দুনিয়া তার জন্য চাকরির জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, বাংলাদেশে যে এখন কয়েক লক্ষ বিদেশি কাজ করে, সে কাজ তো আমাদের লোকজনই করার কথা ছিল, আমাদের তরুণীরা করার কথা। কেন করে? কারণ বিদ্যা বুদ্ধি তাদের আমরা দিতে পারিনি, সেটা আমাদের ব্যর্থতা আছে। তো শিক্ষা, আমি আরেকটা জিনিস বলি, আমি যে জার্মানির কথা বলছিলাম, নাৎসি জার্মানির সময়ে যেসব গণহত্যা হয়েছিল, যেসব জায়গা ছিল, সবগুলো সংরক্ষিত আছে এবং বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রদর্শনী হয় এবং সেখানে বাচ্চাদের নিয়ে আসা হয়, স্কুলের বাচ্চাদের। আমি কোলনে ছিলাম, জার্মানি একটা বড় শহর, কোলন ক্যাথিড্রাল একটা বিখ্যাত জায়গা, সেখানে বিরাট চত্বর আছে। আমি দেখছি যে সেই চত্বরে আপনার এই যে নাৎসি জার্মানির বিভিন্ন যেসব টর্চার চেম্বার ইত্যাদি, সেগুলো একটা প্রদর্শনী হচ্ছে, সেখানে স্কুলের বাচ্চারা এসছে। আমাদের দেশে বাদ দেন অন্য কিছু, আমাদের জাতীয় জাদুঘর আছে, আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘর আছে, সেখানে কি বছরে একবার বা 6 মাসে একবার স্কুলের বাচ্চাদের নিয়ে শিক্ষকরা যেতে পারে না? এটাই হচ্ছে তোমার ইতিহাস, এটাই হচ্ছে তোমার এই জাতির যে জন্মের ইতিহাস, এটা কি তারা জানাতে পারে না? সেই জন্য আজকে একজন বাচ্চাকে জিজ্ঞেস করলে আলবদর কি, রাজাকার কি,
সে বলতে পারবে না, আল শামস কি বলতে পারবে না, 1971 সনে কী হয়েছিল সেটা বলতে পারবে না। বাংলাদেশে আমি পাবলিক সার্ভিস কমিশনে 1981 সন থেকে 2018 সন পর্যন্ত পরীক্ষার সাথে নানাভাবে জড়িত ছিলাম। আমি দেখেছি যখন আমরা প্রশ্ন করি যে বাংলাদেশের এই যে স্বাধীনতা যুদ্ধে, মুক্তিযুদ্ধে ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার কোথায় শো হয়েছিল, আমি খুব অবাক হয়ে যাই। তারা বলতে পারে না যে কোন জায়গায় শো হয়েছিল এটা। কেউ বলে শহীদ মিনারে, কেউ বলে যে শরীয়ত উদ্যানে, মানে এক একজন, আমি স্তম্ভিত হয়ে যাই যে এরাই তো আমাদের সবচেয়ে মেধাবী ছাত্র। হ্যাঁ, ওই দোষটা আমি ওদের দিব না, এটা আমাদের দোষ। কারণ আমরা তো পরিবার থেকে, যেটা বলছিলেন আসিমনের, যে পরিবার থেকে সেই শিক্ষাটা তাদের দেওয়া, শিক্ষাঙ্গন থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন সর্বক্ষেত্রেই আমাদের দাপটের কথা বলছিলেন। আমলাতন্ত্র মুক্ত যতক্ষণ না হচ্ছে, বেশ কয়েকদিন ধরে কিন্তু আমরা আমলাদের আবার কিছু কিছু ক্ষেত্রে নজিরবিহীন দুর্নীতির তথ্যও জানতে পারছি। ক্ষমতার বলয়ে কি এগুলো ঘটছে কিনা সেটিও একটি প্রশ্ন। আপনি কোন শিক্ষককে দেখেছেন যে দুর্নীতি করে তথাকথিত বেগমপাড়ায় বাড়ি করেছে? দেখেন নাই। কিন্তু আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন একদিন বলেছেন ওখানে বেগমপাড়ায় সব বাড়ি তো আমলাদের, ব্যবসায়ীরা আছে কিন্তু আমলাদের, কিন্তু কোনো শিক্ষক। এখনও আমি একজন শিক্ষক, আমার কোনো সতীর্থ যদি খুব কঠিন কোনো রোগে আক্রান্ত হয় তার জন্য আমাদের চাঁদা তুলতে হয়, বিভিন্ন জায়গা থেকে আমরা ডোনেশন নিতে হয়, কিন্তু কোনো আমলাকে তো এই পরিস্থিতির মধ্যে যেতে হয় না। এখন আমলারা গাড়ি পান, বাড়ি পান, পেট্রোল পান, ড্রাইভার পান, বাড়ির কাজের লোকের জন্য বেতন পান, তারপরে হ্যারও জিনিস নেই যে তাদের মধ্যে নেই। কিন্তু আবার ওইটাও ঠিক, আমলা ছাড়া তো দেশ চলবে না। আমলা হচ্ছে দেশের একটা করণী, কেরানি। তিনি নীতি, কেন নীতি নির্ধারকদের উনি ডিকটেট করতে পারেন? কারণ যারা নীতি নির্ধারক পর্যায়ে যাচ্ছেন, দে আর নট দি রাইট পিপল। তারা সঠিক মানুষ সঠিক জায়গায় আমরা স্থাপন করতে পারছি না। এটা আমাদের রাষ্ট্রীয় ব্যর্থতা। এটা আমি কোনো একজন ব্যক্তিকে বলবো না। যে ব্যক্তিটি জীবনে কখনো রাজপথে স্লোগান দেয় নাই, রাজপথে কি বলে যে একজন মিছিলে যায় নাই, সেও কিন্তু একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী বা মিনিস্টার বা একজন সংসদ সদস্য হয়ে গিয়েছেন। যে ব্যক্তিটি কোনোদিন পাবলিক জনসভায়, পাবলিক ফোরামে কোনো বক্তৃতা দেয় নাই, তিনি একজন সংসদ সদস্য হয়ে গিয়েছেন। সেটা হচ্ছে আমাদের এই যে রাজনীতিটা একেবারে কলুষিত হয়ে গেছে। এখন হয়েছে তা বলবো না আমি, কিন্তু যেহেতু আওয়ামী লীগ 15 বছর ধরে ক্ষমতায় আছে, তাদের উপরে দায়িত্বটা অনেক বেশি। আমরা বোঝায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার কাছে অনেক বেশি প্রত্যাশা করি, কিন্তু বাংলাদেশের যে সামনের দিকে যেতে গেলে বঙ্গবন্ধু কন্যা তো আজীবন বেঁচে থাকবেন না, কিন্তু বাংলাদেশ তো বেঁচে থাকতে হবে। বাংলাদেশ তো 30 লক্ষ শহীদের বিনিময়ে, রক্তের বিনিময়ে বাংলাদেশ যে আমরা সৃষ্টি করেছি, এখানে স্থাপন করেছি, আছে এখন আমাদের, সেরকম ইতিহাস তো পৃথিবীর কোনো দেশের নাই যে 30 লক্ষ মানুষ নিজের দেশের জন্য রক্ত দিয়েছেন। যে সংবিধানের কথা আমরা প্রতিনিয়তই বলছি, বুঝতে হবে যে এই সংবিধান 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে লেখা, রক্ত দিয়ে লেখা। সেই রক্ত দিয়ে লেখা সংবিধানকে জিয়া রহমান কীভাবে তিনি নিজে একজন মুক্তিযোদ্ধা দাবি করেন, আমি অস্বীকার করব না তিনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, আমার সময় আমি ছিলাম সেখানে। সেই সংবিধান তিনি, সংবিধানের মৌলিক কাঠামো, সেখান থেকে কীভাবে তিনি ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে সংবিধানকে কাটছাট করে 1976 সনে একটা অর্ডিন্যান্স জারি করে এটা নতুন সংবিধান তৈরি করার করেন। সেখান থেকে আপনার ধর্মনিরপেক্ষতা, ধর্মীয় রাজনীতি করার যে সুযোগটা বন্ধক ছিল সেটাকে আবার উনি পুনরুজ্জীবিত করে জামাত, মুসলিম লীগকে তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন। এটি আমাদের দুঃখের বিষয়। আমাদেরও বয়স হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি আসিফ মনির। এই যে রাজনীতি কলুষিত হলো, দায় কার? একসময় বুদ্ধিজীবীরা সক্রিয় রাজনীতি করতেন, মেধাবীরা সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতেন, এখন কি তেমনটি দেখেন? এটা একটা বড় বিষয়, আমাদের যে মেধার যে চর্চার জায়গাটা, এবং সেখানেও আমি কিছুটা যুক্ত করবো যে আমাদের শিক্ষা ব্যবস্থার জায়গাটা। আমরা এখন অনেক ধরনের এক্সপেরিমেন্ট করছি বা করেছি। একটা হচ্ছে যে আমরা আমাদের একটা কোঅর্ডিনেটেড এবং একটা একমুখী শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারিনি। আমাদের বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থাগুলো রয়েছে, এটি একটি। আরেকটা হচ্ছে যে মানে জীবন সম্পৃক্ত এবং মেধার সম্পৃক্ত জ্ঞান চর্চার জায়গাগুলো আমাদের শিক্ষা ব্যবস্থাগুলোর মধ্যে আমরা করে উঠতে পারিনি। সাম্প্রতিককালে কিছু প্রক্রিয়া শুরু হয়েছে, সেখানে আন্তর্জাতিক কিছু সহায়তা আছে, যে বিশেষ করে এই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে, স্মার্ট বাংলাদেশের কথা চিন্তা করে একটা কিছু প্রকল্প তৈরি করা হচ্ছে। কিন্তু প্রকল্প ভিত্তিক কাজ দিয়ে তো আমাকে তো কয়েকটা জেনারেশনের ব্যাপার, আমাকে কয়েকটা জেনারেশন ধরে চলতে হবে, এবং এটা শুধুমাত্র অনুদান বা প্রকল্পের উপর ভিত্তি করলে হবে না। আমার রাষ্ট্রীয় নীতিমালার মধ্যে সেই জায়গাটা থাকতে হবে যে আমি কি করে মানুষজনকে সেই শিক্ষার জায়গাটা দিয়ে নিয়ে যাব। তো সেইখানে যেহেতু গ্যাপগুলো তৈরি হয়েছে, এটা আসলে খুব পূরণ করাটা খুব কঠিন। মানে আমরা যদি শিক্ষার জায়গাটাতে কাজ করতে পারি বা পারতাম, তাহলে হয়তো আমাদের এই জ্ঞান চর্চার মধ্যে দিয়ে যে আমাকে একটা উন্নতির শিখরে যেতে হয় সেটা দেখতে হয়। একটু যাদের মান্নান স্যার বলছিলেন যে আমাদের এখানে যেহেতু দুর্নীতির যে চর্চাগুলো হচ্ছে, এখন দুর্নীতির জন্য তো আমার কোনো জ্ঞান চর্চা করতে হয় না,
ওইটার জন্য তো আমাকে বই পড়ে শিখতে হয় না যে দুর্নীতি আমি কিভাবে করব, সেটার জন্য প্রক্রিয়াগুলো তৈরি হয়ে থাকে। তো সেইটা যখন আছে, আমার উন্নতির শিখরে ওঠার জন্য যখন বিভিন্ন রাস্তা আছে, মেধার ভিত্তিতে সেটা করতে হয় না। তবে এটাও কিন্তু যেমন আমরা আমাদের বাবাদের বা আমাদের বাবাদের প্রজন্ম বা এই 40-এর দশক 50-এর দশকের রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, এমনকি যারা রাজনৈতিক চর্চা করতেন ছাত্ররা, তাদের মধ্যে দেখেছি যে জ্ঞান চর্চার জায়গাটা ছিল। আমরা অনেক সময় শুনেছি যে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে যে মধুর ক্যান্টিন, সেখানে অনেক ধরনের আলাপ আলোচনা হতো, এমনকি ভিন্ন ধর্মী, বিভিন্ন মতাদর্শের মানুষ, বিভিন্ন রাজনৈতিক দর্শনের মানুষ ভিন্ন মত তারা পোষণ করেন, কিন্তু একই টেবিলে বসে সেখানে তারা ঝগড়া করছেন, আলাপ আলোচনা কিন্তু বুদ্ধিবৃত্তিক আলোচনা হচ্ছে। এখন দেখি আমরা একই টেবিলে বসলে সবাই যে যার ডিভাইস দেখছেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে ফেসবুক। এখন ফেসবুক খারাপ কিছু না, কিন্তু ফেসবুক থেকে শেখার জায়গাটা কিন্তু তারা দেখছেন না। ওই আমি গুজব, গসিপ, এন্টারটেইনমেন্ট, বিনোদন, এগুলোর জন্য কিন্তু আমি ডিভাইসগুলো ব্যবহার করছি। এখন ডিভাইস ব্যবহার করে বিভিন্ন অ্যাপের মাধ্যমেও কিন্তু শেখার জায়গাগুলো রয়েছে। অর্থাৎ এই যে মানসিকতা তৈরি হওয়াটা সবচেয়ে বেশি জরুরি নিশ্চয়ই। এবং সেটা একই ব্যাপার যে বাড়িতে আমরা কি গল্পের বই দেখি, খুব বেশি বাড়িতে গেলে কিন্তু আজকাল আমরা গল্পের বইয়ের চর্চাটা দেখি না। এমনকি কেউ কিন্ডেলও পড়ে না, বা অনলাইনেও কেন একটা বই পড়ছে, গল্পের বই, উপন্যাস, এই চর্চাগুলো নেই। আমরা কিন্তু ছোটবেলায় পড়ে পড়ে বড় হয়েছি। অনেক ধন্যবাদ জানাচ্ছি আসিফ মুনির, ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক আব্দুল মান্নান। দর্শক, এখানেই শেষ করছি দেশ সন্ধ্যার আজকের আয়োজন। আগামী পর্বে আমরা আবারও হাজির হব উল্লেখযোগ্য সংবাদগুলোর পর্যালোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।